ভয়েস শোনা যাচ্ছে? একবার জানো তো। বাকিরা মানে আগেরটাতে থেকে গেছে। দাঁড়াও। শোনা যাচ্ছে ভয়েসটা? দেখো তো বাকিদেরকে বলে দাও, ওইটাতে হবে না নতুন করে জয়েন করতে। একটু 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 হয় শেয়ার না। তাহলে আমরা কোথায় ছিলাম? স্ক্রিন দেখতে পাচ্ছ? একবার জানাও। হ্যালো, স্ক্রিন দেখা যাচ্ছে? কোশ্চেনটা করো। সবাই চলে এসেছে? হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো, বুঝতে পারছি না। রেসপন্স করো তোমরা একটু, না হলে বোঝা যাবে না তো। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, একটু রেসপন্স করবে, হ্যাঁ, না হলে মাঝখানে একটু অসুবিধা হয়ে যাবে। অনলাইন ক্লাস তো, নাহলে আমি বুঝতে পারবো না, আমার মতো বলে যাবো। চলো এই অঙ্কটার অ্যান্সার ধরো। 1 নাম্বারটা হয়েছে, 2 নাম্বারে অ্যান্সার করো, চলো। দেখো এখানে কি বলেছে, এবিসি, এ বি এবং সি এর ব্যবসাতে এত 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 অনুপাতে মূলধনে বিনিয়োগ করে ব্যবসা শেষে এত টাকা লাভ করলে কত টাকা পাবে? তাহলে প্রথম কথা, তোমরা রেশিও প্রপোর্শনে দেখেছো, আমরা যদি A:B:C এইরকম ভাবে থাকে এবং সেটাকে যদি এই রেশিওটা এইভাবে রাখা হয় যে 1/4:1/3:1/2, তাহলে এবার কি হয়, নিচের যে সংখ্যাগুলো আছে তাদেরকে লসাগু করতে হয়। 4, 3 আর 2 এর লসাগু কত আসছে? না 12 আসছে। তাহলে 12 দিয়ে প্রত্যেকটাকে গুণ করে দাও। এটাও 12 দিয়ে গুণ, এটাও 12 দিয়ে গুণ, এটাও 12 দিয়ে গুণ। তাহলে এটা দিয়ে করলে কত হয়? 3, এটা করলে 4, এটা করলে 6। তাহলে আমার রেশিও কত আছে? 3:4:6। ঠিক আছে? তাহলে এইভাবে আমরা খুব সহজেই কিন্তু অঙ্কগুলো, তাহলে দেখো এখান থেকে তুমি ইজিলি বুঝতে পারলে, যখন রেশিও আমি পেয়ে গেছি, এটাই ক্যাপিটাল রেশিও, তাই তো, এটাই মূলধনের রেশিও, এবং মূলধনের বিনিয়োগ বলে দিয়েছে ব্যবসার শেষে এত টাকা লাভ হয়, তার মানে এটা বুঝতে হবে টাইম তাহলে ইকুয়াল আছে সবার। তাহলে এটাই ক্যাপিটাল, তার মানে এটাই প্রফিট। তাহলে এটাই প্রফিট, মানে 3:4:6 অনুপাতেই তাদের প্রফিট রেশিও হয়ে যাবে। আর এদের, তাহলে এদের যোগফল কত আসছে? যোগফল আসছে 13 ইউনিট। 13 ইউনিটের ইকুয়াল টু কত বলেছে? 11700। কত দিয়ে? 13×9 = 117 ইন্টু 900। তাহলে 900 দিয়ে গুণ হচ্ছে, কে কত টাকা পাবে? তাহলে প্রত্যেককে 900 দিয়ে গুণ করে দেবো আমরা। তাহলে এখানে কত হচ্ছে? ইন্টু 900, এখানেও ইন্টু 900, আর এখানেও ইন্টু 900। তাহলে উত্তর কত দাঁড়াচ্ছে? 3 নং 27, 2700, 4 নং 36, 3600, আর 6 নং 54, 5400। এটাই উত্তর। ঠিক আছে, চলো পরের অঙ্কে যাই। করো এই অঙ্কটা, করো করো দেখি, 1 মিনিট সময় নাও। 1 মিনিট সময় দিলাম তোমাদের, করো। করো, উত্তর বেরিয়েছে? উত্তর বেরোলে জানাও।
কোনো একজনের উত্তর বেরোলেই জানাও। হ্যালো, হ্যাঁ, কত বেরোলো উত্তর? এর হচ্ছে 36টা, আর হচ্ছে বি এর হচ্ছে 800 300 2400। আচ্ছা ঠিক আছে, দেখছি। ঠিক আছে, মিউট করে দাও। ওকে স্যার। বলেছি, হ্যাঁ মিউট করে দাও। এ অ্যান্ড বি বছরের শুরুতে যথাক্রমে 10,000 এবং 15,000 টাকা মূলধনে বিনিয়োগ করে। তাহলে আমাদের মূলধনের অনুপাত পেয়ে গেছি, আমাদের ক্যাপিটাল রেশিও পেয়ে গেলাম। ক্যাপিটাল রেশিও পেয়ে গেলাম কি A/B। তাহলে আমাদের ক্যাপিটাল রেশিও কত আছে? 10,000 ইস টু 15,000, তাই তো? মূলধনে বিনিয়োগ করে, একটি যৌথ ব্যবসা শুরু করে। চলো ঠিক আছে। ঠিক হয় ব্যবসাতে তত্ত্বাবধানের জন্য লাভের এত অংশ এ নেবে। ব্যাপারটা বোঝো, লাভ যত হবে, কারণ কি ব্যবসার তত্ত্বাবধানের জন্য, সে দেখাশোনা করার জন্য লাভ যত হবে তার 1/3 কে নেবে? এ আলাদা করে নেবে। বাকি টাকা মূলধনের অনুপাতে বণ্টিত হবে। বছরের শেষে 6,000 টাকা লাভ হলে কে কত টাকা পাবে? তো প্রথম কথা, ক্যাপিটাল রেশিও যদি এত হয়, তাহলে প্রফিট রেশিও যদি সময় দেখো, বছর মানে 1 বছর, দুটোরই সমান। টাইম আমি যদি টাইম এভাবে লিখি, টাইম তাহলে এটাও 1 এটাও 1, 1:1 গুণ করলে তাহলে আমার কি দাঁড়াচ্ছে? প্রফিট রেশিও। প্রফিট রেশিও কত দাঁড়াবে? না এখানে 10,000 আর এটা 15,000। এবার তুমি যদি 0 0 কেটে দাও, 2 দিয়ে 5 দিয়ে কাটি, 5 2 10 আর 3 5 15, 2:3। এটা আমার প্রফিট রেশিও বেরোচ্ছে। এবার আমাকে বলেছে লাভ কত হয়েছে? লাভ আমার হয়েছে 6,000 টাকা। তো লাভ 6,000 হলে তার কি বলেছে? 1/3 অংশ এ পাবে, এ আলাদা করে পাবে। তাহলে এর 1/3 অংশ কত হয়? 2,000 টাকা। তো 2,000 এ আলাদা করে পাবে। বাকি থাকলো কত? -2,000 যদি চলে যায়, থাকলো 4,000 টাকা। এই 4,000 টাকা তারা কি হিসাবে পাবে? তাদের মূলধনের রেশিও অনুপাত। কারণ মূলধনের অনুপাত মানে প্রফিট রেশিও, যে অনুপাত আছে। তাহলে প্রফিটের অনুপাত কত? যে 2:3। 2:3 মানে 5 ইউনিট, আর 5 ইউনিটের ভ্যালু হচ্ছে 4,000 টাকা। 5 8 40, 800 টাকা করে। তাহলে 8 2 এখানে 1,600, আর এখানে 3 8 2,400। এবার কথা অনুযায়ী এই যে এ আলাদা করে 2,000 পেয়েছিল, তাহলে এর সঙ্গে আরো 2,000 আমার যোগ হয়ে যাবে। তো 2,000 যোগ হয়ে গেলে থাকলো কত? 3,600 এ পেলো, আর বি কত পেলো? বি পেলো 2,400 টাকা। ক্লিয়ার তো? এইভাবে জিনিসটা বুঝতে হবে, তোমাকে মাথায় রাখতে হবে যে এইরকম ধরনের একটা অঙ্ক হয়। অনেক সময় 1/3 জায়গায় তোমাকে পার্সেন্টেজও লিখতে পারি। ঠিক আছে? তো অঙ্কগুলো আমরা পাবো, আমরা পুরো চ্যাপ্টারটাই শেষ করে দেবো। ঠিক আছে? চলো তাহলে, আশা করি এই কনসেপ্টটা তোমরা বুঝতে পেরেছো। পরের অঙ্ক করো তো, এই অঙ্কটা। দেখো অঙ্কটা দেখি কি বলেছে। এ এবং বি একটি ব্যবসাতে 6 মাস এবং 8 মাসের জন্য যথাক্রমে 10,000 টাকা আর 8,000 টাকা বিনিয়োগ করে। মানে এ 10,000 টাকা করেছে, আর বি করেছে 8,000 টাকা বিনিয়োগ। এটা বোঝাই যাচ্ছে। ব্যবসা শেষে 31,000 টাকা লাভ হলে কে কত টাকা লাভ্যাংশ পাবে? তাহলে এইখানে কি করব আমরা? A/B তোমাকে দিয়েছে। A/B এর তোমাকে কি কি দিয়েছে? না ক্যাপিটাল রেশিও দিয়েছে। তো ক্যাপিটাল রেশিও দিয়েছে একটা টাইম রেশিও দিয়েছে। মানে রেশিও দেয়নি, বের করে নেব। ক্যাপিটাল রেশিও কত দিয়েছে? না এখানে 10,000। এটা রেশিওতে করে নি, আগের বার করা হয়নি, এটা রেশিওতে করে নাও। 3টা শূন্য 3টা শূন্য কেটে দাও, 2 দিয়ে কাটলে 5 হয়, আর এখানে 2 দিয়ে কাটলে 4 হয়। তাহলে রেশিও হয়ে গেল 5:4। আলাদা করে ক্যাপিটাল রেশিও পেয়ে গেল।
10,000 দিয়ে ওরকম দিয়ে গুণ করার দরকার নেই। আর সময় কি বলেছে 6 মাস 6 মান্থ, আর এখানে 8 মান্থ, তাই তো? তাহলে আমার মান্থ মান্থ কেটে গেল, 2 দিয়ে কাটলে 3 2 6 আর 2 দিয়ে কাটলে 4, ঠিক আছে? তাহলে এই রকম এবার আমার তাহলে প্রফিট রেশিও কত হবে, গুণ করব। 3 5 15 ইসটু 4 4 16, ঠিক আছে? তাহলে এটাই আমাদের প্রফিট রেশিও হয়ে গেল। তো প্রফিট রেশিও যখন হয়ে গেল, আমার দেখো এটা যোগফল 31 থেকে বেরিয়ে যাচ্ছে 31 ইউনিট, আর 31 ইউনিটের ভ্যালু আমাকে বলেছে 31,000 টাকা। তাহলে কত দিয়ে গুণ হচ্ছে, না 1000 দিয়ে গুণ হচ্ছে। তাহলে আমার এখানে গিয়ে কত টাকা পাবে, না এটা 15,000 টাকা পাবে, এটা 16,000 টাকা পাবে। বোঝাই যাচ্ছে? বলো, ক্লিয়ার হয়েছে? জানাও আমাকে। বুঝতে পেরেছো তোমরা? সহজ প্রশ্ন ছিল, এখানে একটু আলাদা জিনিস পেলাম আমরা, যে টাইমটাকে আলাদা করে ক্যালকুলেট করতে পারলাম। আগের প্রত্যেকটা অঙ্কে আমাদের টাইম ইকুয়াল ছিল, এখানে টাইমটা আলাদা করে আমরা বেরোচ্ছে, ঠিক আছে? তো আমরা কিন্তু আগেরটাতেও ক্যাপিটাল রেশিও যে প্রথমে এত বড় ছিল না, তুমি দেখো যখন রেশিওতে আমি নিয়েই চলে এসেছি, তো আমাদের ছোট করতে কোনো অসুবিধা নেই। আরো একটা জিনিস মাথায় রাখতে হবে, এটাও 6 মাস আছে, এটাও 8 মাস আছে। দেখো এখানে কোথাও 1.5 বছর 1 বছর, মানে তোমাকে মাথায় রাখতে হবে যে ইউনিটটা কি না সেম রাখতেই হবে রেশিও প্রপোর্শনাল। তোমরা রেশিও প্রপোর্শনাল অঙ্ক করেছো, তো ইউনিটটা সবসময় সেম রাখবে। চলো পরের অঙ্কে যাই। পরের অঙ্কটা দেখো, এ ও বি একটি যৌথ ব্যবসায় মোট মূলধনে যথাক্রমে 1/4 1/3 অংশ বিনিয়োগ করে। তাহলে এই জায়গাটাতে আমাদের এটা মাথায় রাখতে হবে, এও আছে বিও আছে, মোট মূলধনের এত এত অংশ বিনিয়োগ করে, বাকি অংশ, যে বাকি অংশের কনসেপ্ট আছে, আবার সিও আছে, তিনজন আছে এখানে। তাহলে আমি প্রথমে দিলাম এ বি সি। তাহলে এখানে কি করব আমরা, এ বি সি যখন বলেছে, মোট মূলধনটা ধরতে হবে, যে হর আছে না 4 আর 3, 4 আর 3 এর লসাগু করে দাও, কারণ বাকি অংশ বলেছে। তো 4 আর 3 এর লসাগু কত আসছে, না 12 ইউনিট আসছে। আমি ধরে নিচ্ছি 12 ইউনিট হচ্ছে মোট মূলধন, মোট মূলধন। তো 12 ইউনিট যদি তুমি মূলধন ধরো মোট মূলধনের, তো 12 ইউনিটের 1/4 এ পেয়েছে, এ বিনিয়োগ করেছে। 12 ইউনিটের 1/3 বি বিনিয়োগ করেছে। আর বাকি কত থাকবে, না 12 থেকে বাদ যাবে। কিরকম হবে, 12-র 1/4 করলে কত আছে, 3 আছে, তাহলে 3 ইউনিট এ ইনভেস্ট করেছে। 12-র 1/4 করলে 4, তার মানে এখানে 4 ইউনিট বি ইনভেস্ট করেছে। তাহলে সি এর ভাগে কত ইনভেস্ট করলো, বাকি অংশ বলেছে, তাহলে 12 ইউনিট আমি ধরে নিয়েছি। 12 মাইনাস 4 থেকে 7, হ্যাঁ 12 মাইনাস 7 হলে এখানে 5 হয়ে গেল, তাই তো? তাহলে এবার দেখো কি বলেছে, ব্যবসাতে মোট, দেখো এখানে আর কিছু তোমাকে সময় উল্লেখ করেনি, তার মানে তোমাকে মাথায় রেখিয়ে দিতে হবে এটা ক্যাপিটাল। আর যেহেতু সময় উল্লেখ করেনি, তাহলে টাইম গুলো তো তিনটেতেই সেম আছে, টাইম গুলো এটা 1:1:1 আছে। তাহলে আমাদের প্রফিট রেশিও কি হয়ে যাচ্ছে, প্রফিট রেশিও হয়ে যাচ্ছে 3:1:3, 4:1:4, আর এখানে 5:1:5। তার মানে আমার এখানে এটা রেশিও বেরিয়ে গেল, এবং এদের যোগফল তাহলে 12 ইউনিটই আসছে, এবং এদের 12 ইউনিট মানে হচ্ছে 168,000। 12 দিয়ে দেখো, 12 দিয়ে যাবে, 12-12, 4-12 48, 1400, তাই তো? তাহলে 1400 যদি হয়, কি কত টাকা পাবে, একে 1400 দিয়ে গুণ করে দাও, এটাও 1400 দিয়ে গুণ করে দাও, এটাও 1400 দিয়ে গুণ করে দাও, তাই? তাহলে কত আসছে, 12 3 বার 28 3 14 42, এখানে 4200, এখানে 4 14 5600, আর এখানে 5 14 70, 7000। তাহলে এটাই অ্যান্সার হয়ে গেল। বলো, ক্লিয়ার হয়েছে তোমাদের? এখানে কিছু এখানে এখানে মেন যে কনসেপ্টটা আমরা ক্লিয়ার করলাম, সেটা হচ্ছে যখনই আমরা, দেখো তুমি যদি এক্স ধরলে হতো না, অবশ্যই হতো, কিন্তু ওই গন্ডগোল থেকে যাবে, এখানে এক্স ধরাটা খুব বিপদ। আমার মনে হয় এক্স না ধরাটাই ভালো, ঠিক আছে? তুমি ধরে নাও না, এখানে কত আছে, 4 আছে আর 3 আছে, 4 আর 3 এর লসাগু করলে 12 হয়, 12 ইউনিট ধরে নিলাম মোট মূলধন। তো হিসাবে দেখো 3 4 5 যোগ করলে 12, তো ঠিকই আসছে, তাই না? এইভাবে আমরা ক্যালকুলেশন কিন্তু করব। খুব ভালো অঙ্ক ছিল এটা কনসেপ্টের জন্য। চলো পরের অঙ্ক যাই। দেখো এই অঙ্কটা ইন্টারেস্টিং, মানে পরীক্ষায় আসতে পারে।
দেখো কোশ্চেনটা একটু কনসেপ্টটা ক্লিয়ার করো। বলেছে 1 জানুয়ারি মানে বছরের শুরু। হ্যাঁ, এভাবে বুঝতে হবে তোমাকে। 1 জানুয়ারি বছরের শুরু, এ এবং বি যথাক্রমে 40,000 টাকার 60,000 টাকা বিনিয়োগ করে। তাহলে এ আর বি 40,000 টাকা আর 60,000 টাকা বিনিয়োগ করে, একটি ব্যবসা আরম্ভ করে, বিনিয়োগ করে একটি ব্যবসা আরম্ভ করে। খুব ভালো কথা। 1 মার্চ, দেখো জানুয়ারি গেল, ফেব্রুয়ারি গেল, 2 মাস চলে গেছে। তাহলে 1 মার্চে এ আরো এত টাকা বিনিয়োগ করে। তার মানে এটা একটু বুঝতে হবে তোমাকে। এখানে কিন্তু তোমরা দিন হিসেবে ভাববে না। কেন দিন হিসেবে ভাববে না? দেখো 1 জানুয়ারি বলেছে এখানে, আবার লাস্টে বলেছে 31শে ডিসেম্বর পর্যন্ত এত টাকা লাভ হলো। তাহলে তুমি বুঝতে পারছো পুরো এক বছরেরই ক্যালকুলেশন হচ্ছে। এক বছরের যখন এই ক্যালকুলেশন হচ্ছে, তোমরা যদি 365 বা 366 এগুলো ধরার ব্যাপার থেকে যায়, বাই ডিফল্ট এটা তোমাকে একটু গন্ডগোল করার জন্য মান্থ দিয়েছে, ডেট গুলো দিয়েছে, আলটিমেট এটা মাসেরই ক্যালকুলেশন আছে। 1 জানুয়ারি এ আর বি যথাক্রমে 40,000 আর 60,000 টাকা বিনিয়োগ করে। তাহলে আমি দেখলাম 40,000 টাকা এবং 60,000 টাকা বিনিয়োগ করলো। 1 মার্চ এ আরো 2,000 টাকা বিনিয়োগ করে। তাহলে 1 মার্চ মানে জানুয়ারি ফেব্রুয়ারি 2 মাস তো চললো, তাহলে এরা 2 মাস ওই টাকায় চলেছে, হলো। তারপরে যোগ করব সেই 4,000 টাকা সঙ্গে 40,000 এর সঙ্গে আরো 20,000 টাকা যোগ হয়ে গেছে। তাহলে এখানে কত হয়ে যাচ্ছে দেখো কিভাবে করছি অঙ্কটা আরেকবার বলি তোমাদের। প্রথমে কত ছিল? 40,000 ছিল, 60,000 ছিল। তো 40,000 60,000 এর মধ্যে 40,000 2 মাস চলেছে, এর কথা বলেছে 40,000 2 মাস চলেছে। এবার 2 মাস পরে এ আরো 20,000 টাকা বিনিয়োগ করেছে। তো 2 মাসের পরে তার কাছে বিনিয়োগের টাকা কত হয়ে গেল? 40 এর সঙ্গে 20,000 যোগ করে 60,000 টাকা হয়ে গেছে, হলো। কিন্তু 1 জুন বি 10,000 টাকা তুলে নেয়। তাহলে দেখো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন, তাই তো? তাহলে 1 2 3 4 5 মাস কমপ্লিট করেছে, নিয়ে 1 জুন তুলে নিয়েছে। তাহলে 5 মাস তো কমপ্লিট করেছে। তাহলে এই টাকাটা ওর 5 মাসের জন্য চলেছে বিয়ের। এবং তারপরে কি হলো? তারপরে 10,000 টাকা তুলে নিয়েছে, তার মানে 60,000 থেকে 10,000 বেরিয়ে গেলে 50,000 থাকলো পরে, হলো। এবার আমাকে ফাইনালি বলেছে 31শে ডিসেম্বর। 31শে ডিসেম্বর মানে আমাকে 12 মাসের ক্যালকুলেশন বলে দিয়েছে। তো 12 মাসের ক্যালকুলেশন হলে দেখো এখানে যদি 2 মাস হয়ে যায়, তাহলে 12 মাসের মধ্যে আর থাকলো 10 মাস এখানে। আর এখানে যদি 5 মাস হয়ে যায়, তাহলে এখানে থাকলো আমার 7 মাস। তো এখানে আমরা এই কাজটা করতে পারি, যেহেতু এখানে 4টা শূন্য আছে, যোগ দিয়ে এখানেও 4টা শূন্য আছে, এখানেও 4টা শূন্য আছে, যোগ দিয়ে এখানেও 4টা শূন্য আছে। যেহেতু সবগুলোই 4টা শূন্য আছে বলে আমরা কেটে দিলাম। আরো 2 2 কাটতে পারতাম, তবে শূন্যটা কাটে, বাকিগুলো ক্যালকুলেশন করে নাও। 4 2 8 যোগ 6 10 60 ইজ টু 5 6 30 যোগ 5 7 35। তাহলে 68 ইজ টু 65। কাটছে না? 68 65 কিছুই কাটছে না। তাহলে এদের যোগ করে দাও। তাহলে এটা আমাদের কি হয়ে গেল? এটা দেখো আমি গুণ করে ফেলেছি। তাহলে এটা কিন্তু ক্যাপিটালকে কার সঙ্গে গুণ করেছি? না, টাইমের সঙ্গে গুণ করে দিয়েছি। তো ক্যাপিটালের সঙ্গে টাইম গুণ করে দিলে তাহলে কিসের রেশিও আসে? না, প্রফিট রেশিও চলে আসলো। তো প্রফিট রেশিও যখন চলে আসলো, তাহলে এইটার যোগফল কত আসছে? 6 6 12 আর এদিকে 13 1 কত আসছে? 8 5 13 3 হাতে থাকলো 1 13 133। 133 ইউনিট ইকুয়াল টু কত আসছে? 133 ইউনিট ইকুয়াল টু 33250 টাকা, তাই তো? এত টাকা আসলো। তাহলে এটার উত্তর কত আসছে? তাহলে এটার উত্তর আসছে কত বলো? 3 4 যাবে কি? 3 4 39 যাচ্ছে না তো। কাটবে তো ঠিকই, কে কত টাকা পেলো। তো কাটতে হবে, কেটে যাবে হয়তো। 13 আছে আর এখানে 33 আছে। চলো ভাগ করেই দেখি। 33250 ভাগ 133,
তাহলে 13 2 26, 3 4 39 বেশি হচ্ছে, 13 2 26, 3 মানে 13 ধরলাম, 133 এর ডবল করলাম, 3 2 6, 3 2 6, 3 1 3 1 2 2, তাই তো 266 অবভিয়াসলি। তাহলে 6 6 12, 6 কে 7, 7 5 13, 5 6 5 0। দেখো তো কত দিয়ে যাবে, 5 13 65, 4 13 52 যাবে? 5 দিয়ে স্যার। কত দিয়ে যাচ্ছে? 5 দিয়ে যাচ্ছে? 5 13 হ্যাঁ 65, স্যার। কোথাও ভুল করলাম, দাঁড়াও দেখি। 6 1 7, 7 6, হ্যাঁ এখানে 6 হবে, তাই 7 6 33 আসছে না? আচ্ছা তাহলে তো হয়ে যাচ্ছে 13 5 6 13 78, 5 13 65, 5 দিয়ে দাও। 5 3 5 15, 5 হাতে থাকলো 1, 5 13 65 66 চলে যাচ্ছে, একটা শূন্য থেকে গেল, তাহলে এখানে শূন্য হয়ে গেল। তাহলে এখানে কত যাচ্ছে? 250 দিয়ে গুণ হচ্ছে। তাহলে আমাদের এগুলো 250 দিয়ে গুণ করে দাও, উত্তর চলে আসবে। ঠিক আছে, উত্তর চলে আসবে। গুণ করে নিও। 65 দিয়ে এটা গুণ করার কত আসছে বলো, করে দিচ্ছি তাহলে। 68 কে 25 দিয়ে যখন গুণ করতে বলেছে না, কনসেপ্টটা শিখে নাও। হ্যাঁ, এটা তোমাদের কাজে লাগবে। 25 দিয়ে গুণ করতে বললে আমরা এইরকম ভাবে শুধু একে 4 দিয়ে ভাগ করবো আর এটাকে 4 দিয়ে গুণ করব। কনসেপ্ট হচ্ছে 4 কে 25 দিয়ে গুণ করলে কত আসে? 100 আসে। আর তাহলে 4 দিয়ে যদি এটাকে ভাগ করো, তাহলে আমি খুব সহজেই বলতে পারি 4 1 4 আর 4 7 28 আর দুটো শূন্য, 1700। এবার এটাকে 4 দিয়ে ভাগ করো, কত আসছে? 4 1 4, 4 6 24, এক ভাগশেষ থাকছে, এক ভাগশেষ থাকলে কত হয়ে যায়? 25 হয়ে যায়। তাহলে 1625, তাই তো? কমাই দিয়ে দিই, কারণ বেরিয়েই গেল। তাহলে এত টাকা। আরেকটা স্যার শূন্য হবে। এখানে কি গুণটা 25 ছিল বলেই কি আমরা 4 এর এটা নিব? মানে হ্যাঁ, 4 আমি এদিকে গুণ। শিখিয়ে দিচ্ছি তোমাদের, ক্যালকুলেশন এখনো শেখানো হয়নি, আমি অ্যারিথমেটিকে ঢুকে গেছি। তোমাদের একটা জিনিস শিখে নেবে, দেখো একটা শূন্য আসতে গেলে 5 এর সঙ্গে 2 গুণ করলে আমাদের 10 আসে। তাহলে যখনই কোনো সংখ্যার সঙ্গে, ধরে নাও 67 কে তুমি 5 দিয়ে গুণ করতে বলেছে, তোমরা কি করবে? 5 কে তুমি 2 দিয়ে গুণ করলে তাহলে 10 চলেই আসে জানি, তাহলে আমি এটাকে 2 দিয়ে ভাগ করে দিই। তাহলে 2 এর তো কোনো ব্যাপার নাই, 2 তো কেটেই যাবে, সংখ্যা তো একই থাকলো, কিন্তু আমার গুণটা হয়ে যাচ্ছে। কিরকম হচ্ছে? 2 দিয়ে যদি তুমি ভাগ করে দাও, তাহলে 3 6 33.5 কে তুমি 10 দিয়ে গুণ করছো, তাহলে আলটিমেট 335 চলে আসছে। এইভাবে আমরা ক্যালকুলেশন করব যে 5 25, হ্যাঁ, শেখাচ্ছি, দাঁড়াও, যখন মাথায় আসলোই তাহলে একটু এই গুণটা তোমরা একটু শিখিয়ে রাখি, পরে আবার মাথায় আসবে না। এক সেকেন্ড হোল্ড করো, আবার ভয় লাগছে। এক সেকেন্ড। চলো, দেখতে পাচ্ছ স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। আমরা শিখবো 5 দিয়ে গুণ, 25 দিয়ে গুণ, 125 দিয়ে গুণের কনসেপ্ট। ঠিক আছে, একটু শিখে নাও, কাজে লাগবে, কারণ আমাদের ক্যালকুলেশনে আসবে। যখনই কোনো সংখ্যাকে, আমি জানি কোনো সংখ্যাকে যদি এক্স একটা সংখ্যা, তাকে যখন 5 দিয়ে গুণ করতে বলবে, আমরা বাই ডিফল্ট ধরো একটা এক্স একটা সংখ্যা, এক্স একটা সংখ্যা, কোন সংখ্যাকে 5 দিয়ে যদি গুণ করতে বলে, তাহলে আমরা এরকম ভাবে ভাবতে পারি, এটাকে যদি 2 দিয়ে গুণ করি, তাহলে আমার এখান থেকে আসবে 10, আর এখান থেকে 2 দিয়ে ভাগ করে দেবো। তাহলে এই 2 দিয়ে ভাগ করলে, 2 দিয়ে যদি ভাগ করো, তাহলে ভাগশেষ কত হতে পারে? হয় মিলে যাবে, না হয় এক ভাগশেষ থাকবে, রিমাইন্ডার কি কি থাকবে? হয় 1 না হয় 0। মিলে গেল তো কোনো অসুবিধা নেই, আর 1 থাকলে তাহলে আমার কি হবে? 0.5, এই অপশনটা আসবে। যেরকম ধরো নাও তোমাকে 64 মানে জোড় সংখ্যাকে তোমাকে 5 দিয়ে গুণ করতে বলেছে, তুমি মুখে মুখে বলতে পারবে চলো আমি তাহলে 64 যেটা আছে তাকে 2 দিয়ে ভাগ করবো। তো 2 দিয়ে ভাগ করলে কত আসবে? 32, আর এখান থেকে একটা শূন্য, 320, মুখে মুখে হয়ে গেল। তোমাকে এরকম দেবে যে 97 ইন্টু 5, খুব ক্যালকুলেটিভ হয়ে যাবে। 97 এর সঙ্গে 5 গুণ করবো, কিছু কোনো অসুবিধা নেই। তুমি কি করবে? 97 কে 2 দিয়ে ভাগ করে দাও। 2 দিয়ে ভাগ করলে কি আসবে? 2 4 2 8 থাকলো 17, 8 2 16 থাকলো কত? এক ভাগশেষ, এক ভাগশেষ মানে 5 নিয়ে নাও।
আর যদি ওটাই বললাম রিমাইন্ডার যদি 1 আসে তাহলে 5 নিয়ে নাও, আর যদি 0 আসে তাহলে 0, যদি ভাগ মিলে যায় তো, তাই তো। কেন 5 নিলাম? কারণ তুমি যদি এই পার্টটা আগে একটা স্টেজ করো তাহলে কি দাঁড়াবে, 848.5 ইন্টু 10 হবে কিনা? কেন 10 হবে? আমি কি 5 কে 2 দিয়ে গুণ করছি আর এটাকে 2 দিয়ে ভাগ করছি, তাহলে এই 2 দিয়ে গুণ করলে এই পার্টটা তো আমার 10 এ পরিণত হচ্ছে, আর এইখান থেকে আমরা পয়েন্টে আসছি, তো ওই জন্য আমরা ডাইরেক্টলি এইভাবে ক্যালকুলেশন করতে পারি। আমি আরেকটা কোশ্চেন দিই, ধরো নাও এরকম তোমাকে দিল যে 169 ইন্টু 5, তাহলে আমরা কি করব, 2 দিয়ে ভাগ করব, 2 দিয়ে ভাগ করে দেবো, 8 2 16, 2 4 2 8, এখানে এক ভাগশেষ থাকছে 5 নিয়ে নাও, দেখো খুব তাড়াতাড়ি অ্যান্সার হয়ে গেল। এইভাবে আমরা খুব সহজে ক্যালকুলেশনটা করতে পারবো, ঠিক আছে। এটা 5 দিয়ে গুণের নিয়ম। এবার 25 দিয়ে গুণের কনসেপ্ট দেখি। 25 থেকে 25 এ কটা 5 আছে, দুটো 5 গুণ হয়ে আছে, একটা 10 আসতে গেলে একটা 2 লাগে, 5 এর সঙ্গে একটা 2 10, তাহলে দুটো 5 আছে তাহলে দুটো 2, দুটো 2 মানে আমার 4, দুটো 2 মানে 4, তাহলে একে যদি আমি 4 দিয়ে গুণ করি তাহলে এটাকে আমাকে 4 দিয়ে ভাগ করব, তাহলে রিমাইন্ডার কি কি আসবে? রিমাইন্ডার আসতে পারে কি কি না, 1 আসতে পারে, 2 আসতে পারে, 3 আসতে পারে, মিলে যেতে পারে। ভাগশেষ, 1 ভাগশেষ আসলে আমি 25 বসিয়ে দেবো, 2 ভাগশেষ আসলে 50 বসিয়ে দেবো, 3 ভাগশেষ আসলে 75 বসিয়ে দেবো, মিলে গেল, দুটো শূন্য বসিয়ে দিলাম, মানে 100 দিয়ে দিলাম। তাহলে যেরকম ধরো সরি ধরো 64 কে আমাকে 25 দিয়ে গুণ করতে বলেছে, তাহলে আমি কি আবার 64 25 গুণ করতে বসবো? কোনো অসুবিধা নেই। 25 খুবই আমরা কম্পিটিটিভ এক্সামে দেখবে বেশিরভাগ অঙ্কগুলো যেটা 5 25 125 এগুলো দিয়ে গুণই থাকে, মানে ডাইরেক্ট ক্যালকুলেশন দেবে না। এই দেখো একটু আগে অঙ্কেতে যেরকম 25 দিয়ে গুণ লাস্টে আসলো, তুমি 25 দিয়ে গুণ করতে বসলে তোমার সময় লাগবে, তাহলে এগুলো আমরা সময় বাঁচানোর ট্রিক। কি করব, এটাকে আমি 4 দিয়ে ভাগ করব, এটা 4 দিয়ে গুণ, এটা তো আমি মুখে মুখে করব না, এটা 4 দিয়ে গুণ করলে 100 হবেই, আমার মাথায় রেখেই দিলাম। তো 4 দিয়ে ভাগ করলে মিলে গেছে, তো 4 দিয়ে ভাগ করলে কত আছে, 4 1 কে 4, 4 6 24, আর দুটো শূন্য হয়ে গেল, 64 ইন্টু 25 1600। এবার তোমাকে বলবে ধরে নাও 137 ইন্টু 25, কত তাতেই হবে, 4 দিয়ে ভাগ করো, 4 3 4 12, কত থাকছে 17, 4 4 16, এক ভাগশেষ থাকছে 25 নিয়ে নাও। আমি ওটাই বললাম, এক যদি রিমাইন্ডার যদি 1 হয় হবে 25 লাস্টে, রিমাইন্ডার যদি 2 হয় 50, রিমাইন্ডার যদি 3 হয় 75, রিমাইন্ডার যদি মিলে যায় তাহলে 0 0 বসিয়ে দাও। এখানেও তাই, এখানে এক রিমাইন্ডার যদি 1 হয় তাহলে লিখবো 5, রিমাইন্ডার মিলে গেলে 0 বসিয়ে দেবো, একটা 0। এখানে দুটো দুটো 0 বসছে, দুটো করে ডিজিট, আর 125 এর ক্ষেত্রে কি 3টে করে ডিজিট হবে। এটা কি 125 মানে কি 3টে 5 এর গুণফল, তাহলে 3টে 2 নিতে হবে, তাহলে 3টে 2 এর গুণফল মানে 8, 8 দিয়ে গুণ, 8 দিয়ে ভাগ, 8 দিয়ে গুণ করলে কি আসবে, এখানে 1000 আসবে। আবার কি রিমাইন্ডারের কনসেপ্ট কি কি আসছে, ভাগশেষ কি কি হতে পারে, 1 2, যখন কাউকে 8 দিয়ে ভাগ করব তাহলে 7 অবধি ভাগশেষ হতে পারে, 4 দিয়ে ভাগ করলে 3 অবধি ভাগশেষ হতে পারে, ঠিক একই রকম 1 2 3 4 5 6 7, আর মিলে যাবে 0। তাহলে এখানে কি হবে, এক ভাগশেষ হলে কি আসবে 125, 2 ভাগশেষ হলে 250, 3 ভাগশেষ হলে যেহেতু 3টে 3টে সংখ্যা, এখানে একটা একটা ডিজিট ছিল, এখানে দুটো দুটো ডিজিট ছিল, এখানে 3টে 3টে ডিজিট লাস্টের দিকে, তাই না। 3 ভাগশেষ থাকলে 375, 4 ভাগশেষ থাকলে 500, 5 ভাগশেষ থাকলে 625, 125 এর মাল্টিপল করছি, যোগ করে করে যাচ্ছি। 6 ভাগশেষ থাকলে 750, 8 ভাগশেষ 7 ভাগশেষ থাকলে 750 কি 875, আর ভাগ 3টে শূন্য যদি মিলে যায়, তাহলে তুমি একবার দেখো 168 কে যদি আমি 125 দিয়ে গুণ করি, তাহলে আমি জানি 168 কে 8 দিয়ে ভাগ যাবে, 8 2 8 2 16, 8 1 8, আর 3টে শূন্য হয়ে গেল। তোমার যদি মনে হয় যে না 168 নিলাম, এটা তো ঠিক হলো না, আমাকে এমন সংখ্যা নিতে হবে যেটা ভাগ যাবে না, চলো তাহলে 265 নিলাম, এটাকে 125 দিয়ে গুণ করতে বলেছে, তাহলে কি করব, 8 দিয়ে তুমি ভাগ করো, কি আর আছে, 8 দিয়ে তুমি যদি ভাগ করো, 8 3 8 24, থাকলো কত 25, 8 3 8 24, এক ভাগ শেষ 125 বসিয়ে দিলাম, হয়ে গেল। তুমি করে দেখো, তোমার ক্যালকুলেটরের আগেই আমার উত্তর হয়ে যাবে। তাহলে এই 3টে কনসেপ্ট কেন শিখিয়ে রাখলাম, কারণ এগুলো বারবার আসছে,
সেখানে তো অনেক কিছু আছে, সময় লাগবে। চলো পরের অঙ্কে যাই। আচ্ছা এটা বুঝতে পারলে তোমরা? একটু জানাও, সুবিধা হবে। বোঝা গেছে? হ্যাঁ স্যার, একটু হেল্প হলো এই প্রসেসটা শিখে। চলো তাহলে এবার 7 নম্বর অঙ্কটা আমরা করি। 7 নম্বর কি বলেছে, কোন ব্যবসায় 7,000 টাকা মোট মূলধনের মধ্যে রাম শ্যাম থেকে 2,000 টাকা বেশি, শ্যাম যদু থেকে 400 টাকা বেশি বিনিয়োগ করে। ব্যবসার শেষে মোট এত টাকা লাভ হলে রাম কত টাকা লাভাংশ পাবে। তোমরা রেশিও প্রপোর্শনও করেছো যে এই 7,000 টাকা এদের মধ্যে ভাগ হয়েছে, তো রেশিওটা আমাকে তৈরি করতে হবে। চলো তৈরি করি আগে। কে কে দিয়েছে? রাম শ্যাম আর যদু, তাই তো? তাহলে আমি লিখলাম রাম শ্যাম আর যদু। তাহলে কিভাবে কি ক্যালকুলেট হয়েছে যে মোট টাকা কিন্তু 7,000 টাকা। মোট মূলধনের মধ্যে রাম শ্যামের থেকে 200 টাকা বেশি নিয়েছে, তো রাম শ্যামের থেকে 200 টাকা বেশি নিয়েছে। তার মানে শ্যাম যদি রাম যদি যে কোনো একটা ধরো, যদি শ্যাম এক্স হয় তাহলে রাম কত হবে? এক্স এর থেকে 200 বেশি, রাম শ্যামের থেকে 200 টাকা বেশি হলো। এবং শ্যাম যদুর থেকে 400 টাকা বেশি, শ্যাম যদুর থেকে 400 টাকা বেশি, তাহলে শ্যাম বেশি যদু কম। তাহলে শ্যামকে তো এক্স ধরেই নিয়েছি, আর এখানে আমার ওয়াই ধরতে যেও না, একটাই ভেরিয়েবল ধরবে। তাহলে যদি শ্যাম যদি বেশি হয় যদুর থেকে 400, তাহলে যদু শ্যামের থেকে 400 কম হবে, তাহলে আমি এক্স মাইনাস 400 করতে পারি এটা, তাই তো? এবার তিনটের যোগফল, আমাদের তিনটের যোগফল কত বেরোচ্ছে? এক্স প্লাস 200 প্লাস এক্স প্লাস এক্স মাইনাস 400 ইকুয়াল টু 7,000। তাহলে দেখো এখানে এক্স 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 3x, এখানে 200 প্লাস 200 মাইনাস 400, তাহলে এখানে মাইনাস 200 থাকছে, এটা এইদিকে গেলে কত হয়ে যাবে? প্লাস 200 হয়ে যাবে। প্লাস 200 সঙ্গে 7,000 করলে কত হবে? 7200। তাহলে 3x ইকুয়াল টু 7200, x ইকুয়াল টু কত হয়ে গেল? তাহলে x ইকুয়াল টু 3 দিয়ে ভাগ করে দাও, 3 2 এ 6, 3 4 এ 12, 2400 টাকা। x এর ভ্যালু আমার 2400 টাকা বেরিয়ে গেছে। তাহলে এখানে 2400 যদি আর হয়, 2400 প্লাস 200, তাহলে এটা আমার 2600 টাকা। x এর ভ্যালু 2400 টাকা, আর 2400 থেকে 400 বাদ মানে 2000 টাকা, তাই তো? তাহলে এই রকম ভাবে এদের তিনজনের ক্যাপিটালের রেশিও হলো এটা। তাহলে আমি পেয়ে গেলাম এটা ক্যাপিটালের রেশিও। তাহলে এবার আমরা শূন্য শূন্য কেটে দাও, তাহলে কাটছে যখন কেটে দিই, আরো 2 দিয়ে কাটছে, তাহলে 13 2 26, 12 2 24, আর এখানে 20, এবং এদের যোগফল এটাই দেখো বছরের শেষে বলেছে না, শেষে মোট। তাহলে আমাদের তো সময় সবাই সেমই দিয়েছে, তাহলে লভ্যাংশ 3500 টাকা। তাহলে আমি এদের ইউনিটটা দেখো, ইউনিট কত আসছে? 20 আর এখানে 30, 35, তাহলে 35 ইউনিটের ভ্যালু কত হয়ে গেল? 3500 টাকা। 100 করে গুণ এত টাকা, তাহলে 100 করে গুণ হলে এটা কত? বলো। ওই ক্যাপিটালে যে রেশিওটা বার করলেন, ওটা তো যদুরটায় 2-কে কাটলে মানে ছোট করলে 13-12:10 হবে তো? 13 12 10 হচ্ছে দেখছি। না না, মানে 13:12:10 হবে, মানে ছোট করলে। ওপরে তো যদুতে 20 বেরিয়েছে, শূন্য দুটো কেটে দেওয়ার পরে। 20 20 না, এক্স এর ভ্যালু 2400। হ্যাঁ স্যার, সেটা বুঝতে পারছি। আপনি যে 26:24:20 করলেন, তার আচ্ছা পরের আচ্ছা লাইনে তো আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ। এটা তো 10 হয়ে যাচ্ছে, তাই না? তাই তো। আর 10 হলেই তো 35 আসছে, তাই তো? আমি ক্যালকুলেশন ঠিকই করেছি, এটা 20 ধরেছি দেখো, 10 আসলেই 35 আসছে, এটা আবার ঠিক করে দিয়েছি। 10 আর 12 13-তে তোমার এখানে 25, আর 10-এ 35, এটা হয়তো করিনি, মাইন্ডে করে নিয়েছিলাম আর কি। তাহলে উত্তরে আমাদের এখানে কত আসছে? 1300, এখানে 1200, আর এখানে 1000, তাহলে টোটাল 3500 হয়েই গেল। এগুলোই চেয়েছি, তাই না? রাম কত টাকা লভ্যাংশ পাবে, তার মানে এই টাকাগুলো
এত টাকাগুলো ও রামের কথা বলেছে, তাহলে 1300 টাকা লাভ্যাংশ পাচ্ছে। এটা ঠিক আছে, চলো পরের অঙ্কে যাই। করো এই অঙ্কটা করো। আজকে পার্টনারশিপের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে তোমাদের। আজকে ক্লিয়ার হবে, এর পরের দিন তোমাদের পার্টনারশিপ শেষ হয়ে যাবে। যেটা কথা তখন বলছিলাম, পিএসসি মিসলিনিয়াস আসছে, পিএসসি ক্লার্কশিপও আসছে, তোমরা ফুড এসআই প্রিপারেশন নিচ্ছ, ডাব্লিউবিসিএস ও তোমরা দেখলে, মেন্স এর দেখলে নিশ্চয়ই, যারা একটা প্রিপারেশনের সঙ্গে আছো। দেখো এই চারটে পরীক্ষা অনেকটা সিমিলার, হ্যাঁ, মানে চারটে পরীক্ষার ম্যাথমেটিক্স সেকশনটা কিন্তু, ম্যাথমেটিক্স রিজনিং সেকশনটা পুরোটাই সিমিলারই বলতে পারো। মানে একটু ডিফিকাল্ট লেভেলে তোমাকে দেবে। কেন ফুড এসআই ডিফিকাল্ট লেভেলটা আমি বলছি, কারণ ফুড এসআই বেশি সময় আছে, টাইমটা হিউজ আছে। পিএসসি মিসলিনিয়াস যথেষ্ট টাফ কোশ্চেনই দেবে তোমাকে, মেন্সের কোশ্চেন টাফ হয়েছে। ডাব্লিউবিসিএস প্রিলির কথা বললাম না, কারণ প্রিলিতে শুধু রিজনিং আছে, ম্যাথ 4টে 5টা 2টো 3টে থাকে হয়তো। তাহলে আমার এখানে টার্গেট যদি তুমি করো, বিসি মিসলিনিয়াস করছো, তার মানে সে ডাব্লিউবিসিএস মেন্সও করছে। তাহলে আমাদের ক্লার্কশিপ কিন্তু এখনো বেরোয়নি, ক্লার্কশিপ কিন্তু 5500টা ভ্যাকেন্সি আসতে চলেছে, যার খবর পাচ্ছি পুজোর পরে পরে ছাড়বে সেটা। আর 2024-এর আগেই কিন্তু 2024-এর মধ্যে সব রিক্রুটমেন্ট গুলো হবে। তো তোমরা কিন্তু একটু সিরিয়াসলি প্রিপারেশন নাও, যেগুলো করিয়ে দিচ্ছি ভিডিওগুলো, সেগুলো কিন্তু একটু ভালো মতো করে প্র্যাকটিস করো, বারবার করে দেখো। যদি দেখে ক্লিয়ার হয়ে যায় তো বেশি বেশি দেখার দরকার নেই ভিডিও, একবার দেখে কনসেপ্ট ক্লিয়ার করে তুমি বুকস নাও, যে কোনো বুকস নাও, বুকস সব বুকসই সেম, সব বুকসের কোশ্চেন সেমই, ঠিক আছে, সব একে অপরের কপি করে প্রায় সেমই হয়ে গেছে। তো ওই বুকস নাও, যে কোনো বুকস নাও, ওটাও, আর ওগুলো ধরে ধরে সলভ করো। প্র্যাকটিস যদি এখন থেকে না করো, পরীক্ষার অ্যাডমিট বেরিয়ে গেলে তুমি তখন ব্যাপারটা খেয়ে যাবে যে কি করবে কি করবে না। তুমি এখন থেকে ম্যাথমেটিক্স পোর্শনটা স্ট্রং করে রাখো, ঠিক আছে। চলো 8 নম্বর প্রশ্নে যাই। বলেছে 40,000 টাকা রাম মূলধন নিয়ে একটি ব্যবসা শুরু করলেন, 6 মাস পরে স্যাম 80,000 টাকা মূলধন নিয়ে ওই ব্যবসাতে যোগ দেয়। বছরের শেষে, বছর মানে 1 বছর বলে দিচ্ছে, টাইমটা থেকে আমি ধরছি না, তাহলে ক্যাপিটাল ধরো। আচ্ছা না, টাইমটা ধরতে হবে আমাদের। ক্যাপিটাল তাহলে এখানে কি বলেছে, রাম, আর এখানে কে ছিল, স্যাম। তো দুজনে 10,000 টাকা করে পাবে। 10,000 পাচ্ছি, ঠিক আছে, দেখছি। তাহলে এখানে আমার দিয়েছে 40,000 টাকা, আর এখানে দিয়েছে আমাদের 80,000 টাকা। এবার আমাকে একটু বুঝতে হবে যে 40,000 টাকা যখন শুরু করেছিল, কি বলেছে, প্রথমে শুরু করলো রাম, একটি ব্যবসা শুরু করে, 6 মাস সে কাজ করেছে, তাহলে সে 6 মাস কাজ করেছে, 6 মাস পর স্যাম এসছে। আচ্ছা, রাম আর চেঞ্জ করেনি, টাকার মূলধন চেঞ্জ করেনি, 6 মাস পরে স্যাম এসছে, তাহলে এ আমার যদি 12 মাস ধরেই চলে, আমি যদি টাইমটাকে আমি ভাবি, টাইমটাকে যদি ভাবি, ক্যাপিটাল রেশিও কি করে দিলাম, ক্যাপিটাল রেশিও কেটে দাও, এগুলো সব কেটে দাও, তাহলে এটা কেটে দিলে কত হয়ে যাবে, 1:2, 1, আর এখানে 2, 40 80 আছে। আর টাইমের রেশিও দেখো, রাম কিন্তু 12 মাসই কাজ করেছে, আর স্যাম কিন্তু 6 মাস কাজ করেছে, কারণ 6 মাস পরে এসেছে, আর বছরের শেষে উল্লেখ করেছে, বছর মানে 12 মাসে, তাহলে 6 মাস স্যাম কাজ করেছে, ঠিক আছে। তাহলে এটাও যদি তুমি কেটে দাও, তাহলে এখানে কত আসবে, 2, আর এখানে 1 আসলো। তাহলে এবার আমি গুণ করে দিই, 2 1 কে 2 ইস টু 2 1 কে 2, তাহলে আবার কেটে আমার 1:1 হয়ে গেল। তাহলে এবার আমার প্রফিট রেশিও কি হয়ে গেল, হাফ হয়ে গেল। তো প্রফিট রেশিও যদি হাফ হয়ে যায়, আমার কি বলেছে, বছরের শেষে 20,000 টাকা, তাহলে 10,000 10,000 করে পাবে, 10,000 টাকা 10,000 টাকা করে পাবে, অ্যান্সার, ঠিক আছে। চলো পরের অঙ্ক করো, করো এই অঙ্কটা, এটা ভালো অঙ্ক আছে। আমাকে ক্যালকুলেশন কিন্তু স্ট্রং করতে হবে, কনসেপ্ট ক্লিয়ার করে এগিয়ে যেতে হবে, হ্যাঁ। কারণ পার্টনারশিপের অঙ্ক পরীক্ষাতে মানুষ অ্যাভয়েড করে, অনেক বড় বড় লেখা থাকে, পড়তে অনেক বড় হয়, ওই জন্য বলে যে ঠিক আছে এতটা পড়তে পারবো না, কিন্তু এটা তো বেশি কিছুই তো নেই, পার্টনারশিপের অঙ্ক বুঝতেই পারবে, ব্যবসা রিলেটেড অঙ্ক, কোশ্চেনে কিছুই থাকে না। কি বলেছে দেখো, বলেছে
এ বি ও সি কোনো ব্যবসায় 10,000 টাকা, 15,000 টাকা, 20,000 টাকা যথাক্রমে 8 মাস, 6 মাস, 5 মাসের জন্য খাটায়। তাহলে ব্যাস মূলধন দিয়ে দিয়েছে, ক্যাপিটাল দিয়ে দিয়েছে কত, একবারে লিখেই দিচ্ছি, হ্যাঁ 10,000 শূন্য শূন্য তো কাটবে তিনটেই, যদি আমি করি তাহলে 5 দিয়ে কাটলে 5 দিয়ে 10, 5 দিয়ে কাটলে 3, আর এখানে 5 দিয়ে কাটলে 4। তাহলে আমি ক্যাপিটাল রেশিও করেই দিয়েছি A:B:C কত হয়ে গেল না 2:3:4, 2:3:4 বোঝা গেল। আর টাইমের রেশিও কত দিয়েছে 8 মাস 6 মাস 5 মাস, এটা টাইম। তাহলে আমি প্রফিট রেশিও কত পাবো, গুণ করে প্রফিট রেশিও পাবো কত পাচ্ছি 8 2 16, 3 6 18, 4 5 20, কাটো 2 দিয়ে, 2 দিয়ে যদি কাটি তাহলে 8 9 আর 10 পেয়ে গেলাম। এবার বলেছে ঠিক হয়, এটা ঠিক হয়ে গেছে, তাহলে এদের রেশিও সবকিছু ক্লিয়ার। এবার বলেছে ঠিক হয় লাভের 30,000 টাকার মধ্যে 10% এ ব্যবসা দেখাশোনার জন্য পাবে এবং বাকি অংশ মূলধনের অনুপাতে ভাগ হবে। তাহলে প্রথমে যে 30,000 টাকা আছে তার 10% মানে কত হয়ে যাচ্ছে 3,000 টাকা। 3,000 টাকা 10% পার্সেন্ট যদি উঠে যায় তাহলে দেখো এটা মাথায় রাখবে, পার্সেন্টেজ করবো যখন তাহলে আরো ক্লিয়ার হবে। পার্সেন্টেজ মানে উপরে 10 নিচে 100 হয়ে যায়, একটা পার্সেন্টেজ উঠে গিয়ে নিচে 100 হয়ে যাচ্ছে। তাহলে এবার আমি যদি করি এখানে একটা শূন্য কাটলো, 3,000 টাকা পড়ে থাকলো। তাহলে 3,000 টাকা কার ভাগে আসছে না এর ভাগে আলাদা করে আসছে। তাহলে এই 30,000 থেকে 3,000 বাদ দিয়ে গেলে কত থাকে, তাহলে 27,000 টাকা থাকে। এই 27,000 টাকা বুঝতেই পারছো এদের যোগফল কত আসছে 27 ইউনিট। 27 ইউনিটের ভ্যালু তোমার 27,000 টাকা। তাহলে 1,000 দিয়ে গুণ হচ্ছে, তাহলে এখানে 8,000, 9,000, এটা 10,000 টাকা। এটা ক্লিয়ার। এবার আমাদের যেটা বলেছে সেটা হচ্ছে এর পরে এই 3,000 টাকা তো এর কাছে এসেছে, তাহলে এ আরো 3,000 টাকা সেখানে পাচ্ছে। তাহলে এখানে এর ক্ষেত্রে কত হয়ে গেল 8 3 11,000 টাকা। আমরা প্রশ্ন করেছি এক্ষেত্রে এ মোট কত টাকা পাবে না 11,000 টাকা পাবে, এটা অ্যান্সার। ঠিক আছে, এটা সত্যি ভালো অঙ্কের মধ্যে পড়ে, এগুলো একটু মাথায় রাখবে। যে আমাকে আলাদা করে দেখো, তুমি যদি ব্যবসা করো তোমার কনসেপ্ট কি থাকে, ব্যবসাতে মূলধন তুমি নিয়ে আগে ভাগ করে নেবে, না তোমার ব্যবসাতে যাকে রেখেছো স্যালারি হিসাবে তাকে আগে টাকা দিয়ে বাকি টাকা ভাগ করবে, এটাই হচ্ছে। এ দেখাশোনা করার জন্য কিছু টাকাও বেতন হিসেবে পাচ্ছে, লেখা থাকবে তোমাদের কোশ্চেনে, অন্য কোশ্চেনে। তাহলে বেতন মানে আগে আমাকে বেতনটা ক্লিয়ার করতে হবে, বাকি যেটা পড়ে থাকবে সেগুলো আমরা শেয়ার হিসেবে ভাগ করবো, এটাই হচ্ছে এখানকার কনসেপ্ট। চলো এই অঙ্কটা ভালো অঙ্কের মধ্যে পড়ে, চলো করো। অঙ্কটা পড়ো, চেষ্টা করো, আমি তারপর শুরু করছি। দেখো কি বলেছে, একটি যৌথ ব্যবসায় এ এর মূলধন বি এর মূলধনের 4 গুণ। তাহলে মূলধন নিজেদের মধ্যে রেশিও ক্রিয়েট করছে, ক্যাপিটালের রেশিও ক্রিয়েট করছে। কি কি রেশিও ক্রিয়েট করছে না এ বি সি, সি আছে, সি তো নেই মনে হয়, সি। এ আর বি তাদের মূলধনের রেশিও কি হচ্ছে, এ এর মূলধন বি এর মূলধনের 4 গুণ। তো বি যদি 1 হয় তাহলে এ হবে 4:1 হয়ে গেল। আমাকে আগে টাকা দিয়েছিল রেশিও বের করতে হচ্ছিল, আমাকে রেশিও দিয়ে দিয়েছে, আরো ভালো। তো এবার আমাকে কি বলে 4 মাস পর এ তার মূলধনের হাফ অংশ তুলে নিল, উইথড্র করে নিল। তাহলে 4 মাস তাহলে এই টাকা উদ্ধি হয়ে চলেছে। আমি ধরে নিচ্ছি এটা 4 টাকা, এটা 1 টাকা, ক্যাপিটাল তো টাকা হিসেবে ধরতেই পারি। তাহলে আমার যখনই এটা ক্যাপিটালের সঙ্গে টাইম গুণ হয়ে যাচ্ছে, যখন এইরকম ঘটনা ঘটবে না তখন আমরা টাইমের সঙ্গে ক্যাপিটালের সঙ্গে টাইম গুণ করে একসঙ্গে করবো। কিরকম ভাবে করবো না 4 টাকা ছিল, কত মাস চলেছে 4 মাস চলেছে, 4 মাস পর
এ তার মূলধনের হাফ অংশ তুলে নেয়, 4 টাকার হাফ অংশ কত হয় 2 টাকা, তাহলে 2 টাকা পড়ে থাকছে, প্লাস 2 টাকা পড়ে থাকছে, এবং তুলে নেয়। আরো 4 মাস পর বি তার মূলধনের 3 গুণ টাকা যোগ করে। এবার দেখো তাহলে এই 4 মাস আর এই 4 মাসের পর আরো 4 মাস, মানে 8 মাস পর, তার মানে এই 8 মাস ধরে চলেছিল। 8 মাস পর যে মূলধন ছিল 1, তার 3 গুণ টাকা, 3 গুণ মানে তাহলে 3, 3 একে 3, তাহলে যোগ হচ্ছে 3 গুণ টাকা। এবার বাকি মাসের ক্যালকুলেশন করতে হবে। বলো এবার 12 মাসে তো হচ্ছে, বছর বলেছে, তো 12 মাসে 4 মাস চলে গেল, তাহলে এখানে 8 মাস পড়ে থাকলো এ এর ক্ষেত্রে। বি এর ক্ষেত্রে কি হচ্ছে, 8 মাস চলে গেছে, থাকলো 4 মাস পড়ে। তাহলে এগুলো একটা ব্র্যাকেটে নিয়ে নাও, ক্যালকুলেশন করতে সুবিধা হবে। তাহলে আমি এবার যোগ করে দিই। যোগ করলে কত দাঁড়াচ্ছে, 4 4 16, 16 এম, এম নিলাম মানে মান্থ হিসাবে আমি ক্যালকুলেট, পরে রেশিওতে কেটেই যাবে, আবার 16 এম। ঠিক আছে, আমি বোঝানোর জন্য এমটা নিয়েছি, এমটা কেটে যায়, নাহলে ছেড়ে দিতে পারতাম। 8 একে 8 প্লাস 3 4 12 এম, তাহলে 16 16 32 এম, 8 4 20 এম, কেটে গেল, রেশিও তো 4 দিয়ে কাটো, 4 তে 32, 4 5 20। এবার আমাকে কি বলেছে, বছরের সাথে 7000, তাহলে 8 আর 13 ইউনিট। 13 ইউনিট হয়ে গেল। দাঁড়াও, কেন 13 ইউনিট হবে, একটি যৌথ ব্যবসায় এ তার মূলধন বি মূলধনের 4 গুণ, তাহলে এটা 4 গুণ করলাম, এ 1। 4 মাস পর এ তার মূলধনের হাফ অংশ তুলে নেয়, তাহলে এ 4 মাস পর, প্রথম 4 মাস, তাহলে 4 মাস চলেছে, তাহলে 4 মাস হাফ অংশ তুলে নিয়েছি, 4 থেকে 2 তুলে নিলে তাহলে 2 পড়ে থাকলো, আর এটা 8 মাস ধরে চললো। ঠিক আছে, এবং আরো আরো কথাটা উল্লেখ করেছে, ওই জন্য 4 ছিলই, তারপরে আবার 4 4 4 8 মাস, 8 মাস কভার করেছে, তারপরে বি তার মূলধনের 3 গুণ টাকা যোগ করে। এই জায়গাটাই গন্ডগোলটা হয়ে গেল, হয়নি? 3 গুণ টাকা দিয়েছে না, যোগ করেছে, তাহলে একের সঙ্গে আরো 3 যোগ হয়ে এখানে 4 হয়ে যাবে। হ্যাঁ, এখানে গন্ডগোলটা হয়ে গেছে। দেখো কেন গন্ডগোল হচ্ছে, কারণ এমন সংখ্যা বেরোলো যে সংখ্যা কাটছে না। কম্পিটিটিভ এক্সামে কিন্তু এরকম দেয় না কম বেশি, ঠিক আছে, কেটেই যাবে। তো ওইখানে ভুলটা দেখলাম আমরা। তাহলে 4 4 16, এই জায়গাটা তাহলে 16 হয়ে যাবে। তাহলে এটা যদি 16 হয়, তাহলে 8 16 কত আসছে, 8 16 24 আসছে, তাহলে এটা 24 হয়ে গেল। 24 যদি হয়, 4 দিয়ে কাটলে কত হবে, 4 6 24, আরো কাটবে 2 দিয়ে, 4 আর 3। দেখো, দেখলে 13 জায়গায় কত আসলো, 4 আর 3 7 ইউনিট। এবার তো কত সহজ হয়ে গেল, 7 ইউনিটের মানে 7000 টাকা। লাভ হলে কে কত টাকা পাবে, তাহলে এটা 4000 টাকা পাবে এ, আর বি 3000 টাকা পাবে। বলো, ক্লিয়ার হয়েছে? এটা তোমরা জিনিসগুলো পেরে যাবে। এটা আগে একরকম করালাম না, একই রকম অঙ্ক। চলো তো এই অঙ্কটা তোমরা চেষ্টা করো তো, দেখি অ্যান্সার বলবে শুধু। হ্যাঁ, দেখি কার কেমন অ্যান্সার বেরোচ্ছে। একটু আগেই শেখালাম, করো। জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এগুলো লেখা আছে বলে ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। তোমাকে শুধু মাথায় রাখতে হবে যে কত মাস গেছে আর কত মাস আছে, ব্যাস, আর কিচ্ছু রাখা দরকার নেই। 1 জানুয়ারি এ আর বি মানে ব্যবসা শুরু করেছে প্রথমে 5000 3000 টাকা নিয়ে একটা ব্যবসা শুরু করে। তাহলে চলো, এ বি প্রথমে কত 5000 টাকা নিয়েছে, আর বি কত নিয়েছে 3000 টাকা। 1 এপ্রিল এ আরো 10,000 টাকা বিনিয়োগ করে। তাহলে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ 3 মাস হয়ে গেছে, এরপরে আসছে এপ্রিল, তাহলে 3 মাস চলেছে এই টাকাটা।
তাই তো? তাহলে আরো 1000 টাকা বিনিয়োগ করে কিন্তু ব্যবসা শুরু 2 মাস পর বি এত টাকা তুলে নেয়, আবার 1 জুন সি এত টাকাই আসছে। ও আচ্ছা, সিও আছে। আচ্ছা, তাহলে এর তো আর ঘটনা নেই। তাহলে আমাকে এ বলেছে এ 1000 টাকা আরো বিনিয়োগ করেছে, মানে আমার 5000 টাকার জায়গায় 6000 টাকা হয়ে গেছে। আর কিছু বলেনি তো, এটা লিখে দিলাম, পরে যদি বলতো পরে দেখা যাবে। কি বলেছে, কিন্তু ব্যবসা শুরু 2 মাস পর, ব্যবসা শুরু হয়ে যায় জানুয়ারি মাসে, জানুয়ারি ফেব্রুয়ারি বাদ মানে 2 মাস, তাহলে এই বিয়ের টাকাটা 2 মাস চলেছে। এবং 2 মাস পর বি 1000 টাকা তুলে নিল, এ আবার তুলে নিয়েছে 3000 টাকা থেকে 1000 তুলে নিয়েছে, 2000 টাকা পড়ে আছে। তাহলে 2000 টাকা পড়ে আছে। আচ্ছা, 2000 টাকা বাকি পরে দেখা যাবে কত কি হচ্ছে। এবার বলেছে আবার 1 জুন, তাহলে দেখো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন, তাহলে এতগুলো মাস কভার করে দিয়েছে, 1 2 3 4 5 মাস কভার হয়ে গেছে। তাহলে 1 জুন সি 4000 টাকা নিয়ে এসেছে, 4000 টাকা নিয়ে এসেছে, নিয়ে ব্যবসা জমতে বছর, এখানে বছর উল্লেখ করেছে। তাহলে বছর দেখো, এই 5 মাস সি তাহলে 5 মাস পর এসেছে, তাহলে 7 মাসের জন্য থাকবে, কারণ 12 থেকে 5 বিয়োগ করে দিলাম, এই জায়গাটায় 12 থেকে 5 বিয়োগ করে দিলাম, কারণ 5 মাইনাস 5 মাস পর এসেছে। এক্ষেত্রে দেখো, যখন বছর বলেছে তাহলে এটা তাহলে 3 মাস হয়ে গেলে এটা 9 মাস, 3 আর 9 12, এটা তাহলে 10 মাস, তাই তো? এবার ক্যালকুলেশন গুলো করে নাও, শূন্যগুলো কেটে দাও, 3টে শূন্য 3টে শূন্য সবগুলোতেই আছে, 3টে শূন্য এখানেও 3টে শূন্য সবগুলোতে আছে বলেই কাটতে পারলাম, কোনো একটা জায়গায় না থাকলে কাটতে পারতাম না। ঠিক আছে, তাহলে 3 5 15 প্লাস 6 9 54, আর এখানে 6 যোগ 20, এখানে 4 7 28, তাহলে কত আসছে 69 26 28, যোগ করো কত আসছে দেখো। 123। হ্যাঁ 103 আসছে, তাহলে 123 আসছে। আচ্ছা আচ্ছা, 1 2 3, 123 ইউনিট ইকুয়াল টু কত সহজে দিয়ে দিচ্ছে 24600, তাহলে এখানে বোঝাই যাচ্ছে ইনটু 200 দিয়ে গুণ হচ্ছে। তাহলে তুমি বুঝতে পারছো কে কত টাকা পাবে উল্লেখ করেছে, তাহলে এটা 200 দিয়ে গুণ করে দাও, এটাকেও 200 দিয়ে, 200 দিয়ে। ঠিক আছে, তাহলে এটার অ্যান্সার আমাদের বের করে নিতে পারবো যে এখানে 9 2 18, 6 2 12 13, এখানে 26 দিয়ে কত আসবে 52, এখানে 28, 18 16 56, ব্যাস অ্যান্সার। এটা এই অঙ্কটা ভিভিআই করে দাও, কারণ এই অঙ্কটা তুমি বারবার লিখতে পাবে। পার্টনারশিপের আছেই কিছু অঙ্ক, আর তাও আবার এগুলো থেকেও আগের বার এইবার আমি ক্যালকুলেট করিনি ডাব্লিউবিসিএস মেন্স এর কোন চ্যাপ্টার থেকে কতটা এসেছে। আগের বার মনে আছে 11টা কি 12টা কোশ্চেন এসেছিল শুধু পার্টনারশিপ থেকে, মানে শুধু সহজ প্রশ্ন মেন্সে এসেছিল। তো আসে প্রত্যেকটা পরীক্ষায় একটা কোশ্চেন চলেই আসে, তো পেরে যাবে, সহজ হয়ে গেছে তোমাদের কাছে এখন যা আছে। একটি ব্যবসাতে এ এবং বি যথাক্রমে মোট এত অংশ এবং এত অংশ টাকা, এটা মূলধন বলেছে তাহলে টাকাই হবে, মোট সময়ের এত অংশ এবং এত অংশ সময়ের জন্য বিনিয়োগ করে। ব্যাস, এখানে 6 আর এখানে 3 আছে, লসগু কত হয় 6, তাহলে এখানে মোট টাকা কত ধরবো আমরা, তাহলে মোট টাকা ধরবো আমরা 6 টাকা, 6 ইউনিট, 12 ইউনিট ধরতে হবে। আবার এখানে 6 আর 3 আছে, তাহলে সময় কি না, সময় তুমি 12 মাস ধরার চেষ্টা করো, মোট সময় তুমি 6 ধরতে পারো, কোনো অসুবিধা নেই। 6 আর 3 এর লসগু 6 হয়, তাহলে মোট সময় 6, চলো মোট সময় তাহলে 6 ইউনিট ধরে নিলাম, হলো। এবার তাহলে আমরা করি অঙ্কটা, এ বি সি 3 জন আছে, তাহলে এ বি সি, তাহলে কি আছে দেখি, এবিসি আছে, এ এবং বি যথাক্রমে মোট মূলধনের 1/6 এত অংশ, 1/6 কার 6 এর, 6 এর 1/6 কত হবে 1 হবে, তাই না, 6 6 কেটে গিয়ে 1 হবে, তাহলে 1 ইউনিট টাকা। বি এর ক্ষেত্রে এটা ক্যাপিটাল, বি এর ক্ষেত্রে 1/3 কার 6 এর 1/3,
6 1 3 মানে 2 হচ্ছে। তাহলে সি এর ভাগে কত আসছে? 1 আর 2 এ 3 হচ্ছে, তাহলে 6 থেকে 3 বাদ দিলে 3 ইউনিট। সি এর ভাগে তাহলে 3 ইউনিট ক্যাপিটাল থাকবে। টাইম, টাইম কি থাকছে? 6 এর সঙ্গে আবার সেই একই তো আছে না, 1 এর 6 1 এর 3 আছে, তাহলে এটাও 6 মিনিট ধরেই করো। তাহলে 1:2। আচ্ছা, এবার কথাটা হচ্ছে এক্ষেত্রে তো আমরা 6 - 3 করে 3 পেয়েছি। এক্ষেত্রে কি হবে? বাকি মূলধন কথাটা উল্লেখ করেছিল বলে মূলধনের বাকি করেছি আমি এটা, কিন্তু হাফ অংশ সময়ের জন্য, ও এটা হাফ বলেছে, তাহলে হাফ বলতে মানে 6 ইউনিটের হাফ কত হচ্ছে? 6 ইউনিটের হাফ হচ্ছে 3, তাহলে 3 ইউনিট আমরা করে নিলাম। এবার বলবে যে আমি কিন্তু এখানে বিয়োগ করিনি, সময় দেখো, মোট মূলধন ব্যবসাতে আছে, টাকাগুলো ভাগ করে করে দিলাম। সময় তো ভাগ করতে পারবো না, না, সময় তো সবার জন্যই, সময় জানুয়ারি তো সবার জন্যই আছে। এ বলতে পারবে না যে আমি ভাই জানুয়ারি ফেব্রুয়ারিতে আমি বেঁচে থাকবো বা আমি ওই সময় কাজ করবো, তোরা কিছুই করবি না, এরকম হবে না। ব্যবসাতে মোট সময়ের জন্য আছে মানে জানুয়ারি সবার জন্য, ফেব্রুয়ারি সবার জন্য, মার্চ সবার জন্য। ওই জন্য টাইমটা ওই জন্য তোমাকে এইরকম ভাবে ভেবেছে, 1 এর 6 1 এর 3 1 এর 2। তাহলে আমার এখানে এইভাবে আসলো। তাহলে প্রফিট রেশিও কত আসছে? 1:4:9, এটা প্রফিট রেশিও। এবং তাহলে যোগফল কত আসছে না 14 ইউনিট। তো ব্যবসাতে শেষে মোট এত টাকা লাভ হলো, 14 ইউনিট মানে 7,000, 5 14 70, তার মানে 500 করে গুণ হচ্ছে। তাহলে আমাকে বলেছে এ কত টাকা পাবে, তাহলে এ পাবে 500 দিয়ে গুণ, তাহলে 500 টাকা। বলো অ্যান্সার বুঝতে পেরেছো? তুমি বলতে স্যার সময় তো 6 মিনিট হয় না, 12 মাস হয়, তুমি 12 মাস ধরে করো। আমরা রেশিওতে কাজ করছি তো, তুমি যাই করো, 1 বছরকে তুমি 365 দিয়েও ভাবতে পারো, তাও অ্যান্সার মিলে যাবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, চলো অঙ্কটা দেখি, অঙ্কটা পারো কিনা। অ্যান্সার বের করে দেখাও তো, দেখি কে পারো। উত্তরটা চাই আমার, দেখি। এটা তো হয়ে যাবে, এই অঙ্কটা হয়ে যাবে, এই অঙ্কটা হয়ে যাবে। দেখি অঙ্কটা আর আছে। হ্যাঁ, পরের অঙ্কটা, এই অঙ্কটা না, 13 না, 14 নাম্বারটা করো। হ্যাঁ, এই অঙ্কটা করো। 13টা তো খুব সহজ ছিল, 14 পরে 13টা করছি, আগে 14 নাম্বার। হয়ে যাওয়ার কথা। কি বলেছে? একটি ব্যবসাতে এ বি সি এর মূলধনের অনুপাত বলেছে 2:3:2, এ ইস টু বি ইস টু সি। মূলধন মানে ক্যাপিটাল, ক্যাপিটাল রেশিও কত বলেছে? 2:3:4। আর আমরা তো ক্যাপিটাল পর টাইম হয়, কিন্তু এখানে লাভ্যাংশের অনুপাত বলেছে প্রফিটের রেশিও। প্রফিটের রেশিও কত বলেছে? 5:4:3। তাহলে আমাকে এখানে চেয়েছে, কি চেয়েছে? টাইমের রেশিও তুমি বলো। তাহলে আমি দেখো প্রথম ফর্মুলাতে চলে যাই আমরা, ক্যাপিটাল ইনটু টাইম ইকুয়াল টু প্রফিট, না? টাইম ইকুয়াল টু প্রফিট বাই ক্যাপিটাল। এটা ভুল করলে কেন? হ্যাঁ, 24 মানে ছোট করিনি এখনো। আচ্ছা, তাহলে এখানে প্রফিট 5/2, প্রফিট বাই ক্যাপিটাল, তাই না? মিউট করে দাও। 10:12:3। আচ্ছা, ঠিক আছে, মিউট করে দাও। হ্যাঁ, বলছে টাইমের রেশিও, হ্যাঁ মিউট করে দাও। হ্যাঁ, টাইমের রেশিও যখন, এটা একটু মাথায় রাখবে, এগুলো নিয়ে কনফিউজ করে দেয়। ধরে নাও তোমাকে দিল প্রফিট দিল আর টাইম দিল, বললো ক্যাপিটাল রেশিও বলো, তাহলে ক্যাপিটাল ইকুয়াল টু, তাহলে ক্যাপিটাল ইকুয়াল টু কি দাঁড়াতো তাহলে? প্রফিট বাই টাইম। এটা দিয়ে একটা প্রশ্ন কিন্তু আসে। হ্যাঁ,
তো ওই জন্যই বললাম, তো একটু মাথায় রাখবি যে টাইমের রেশিও চেয়েছে প্রফিট বাই ক্যাপিটাল, তো প্রফিট তো 5, তো 5/2 ইস টু এখানে 4/3 ইস টু এখানে 3/4। নিচে কত আছে 2 3 4, তাহলে আমি কি দিয়ে গুণ করব, লসাগু কত আসছে না 12, তাহলে এখানে 12 দিয়ে প্রত্যেকটাকে গুণ করে দাও। তো 12 দিয়ে যদি গুণ করি কাটবে, 4 দিয়ে কাটলে 3, 3 দিয়ে কাটলে 4, আর 2 দিয়ে কাটলে 6। আরো কাটবে উপরে উপরে যদি কাটো, তাহলে মনে হয় উপরে যদি কাটো তাহলে দেখো 3 দিয়ে কাটছে, 2 দিয়েও কাটছে না, 3 দিয়ে কাটছে না, 2 দিয়ে কাটছে, তাহলে এখানে 3 থাকলো, এখানে যদি 2 দিয়ে কাটো এখানে 2, আর এখানে 3 দিয়ে কেটে গেল, তাহলে কত থাকছে 3 15, 3 5 15 ইস টু 4 2 8 ইস টু 3। তাহলে এটা আমার উত্তর। এখানে মাথায় রাখতে হবে প্রফিট বাই ক্যাপিটাল, কিন্তু হ্যাঁ টাইম ইকুয়াল টু প্রফিট বাই ক্যাপিটাল। তুমি যদি ক্যাপিটাল বাই প্রফিট করে দাও তাহলে কিন্তু উত্তর আলাদা হয়ে যাবে। এখানে অপশন নেই, ওই জন্য তোমরা বুঝতে পারছো না, আমি অপশন দিইনি, কনসেপ্ট ক্লিয়ার হবে তাই। তুমি যদি উল্টো করে দাও 2/5 করে দাও, 3/4 করে দাও, 4/3 করে দাও, তাহলে কিন্তু উল্টো হয়ে যাচ্ছে। তার মানে 3 4 কত লসাগু আসছে, অনেক লসাগু চলে আসছে না, 60 করে লসাগু চলে আসছে, 60 করে আসছে। তার মানে আবার যদি 60 করে গুণ করো অনেক বড় ভ্যালু চলে আসবে। ইনটু 60 করে করলে 5 12 60 24, ভুলবার হয়ে যাবে, এরকম করা দরকার নেই। তখন মাথায় রাখতে হবে অ্যান্সারটা 15:8:3 আসছে। চলো আগের অঙ্ক তাহলে করে ফেলো, এটা তো সহজ আছে, এটা তো লভ্যাংশের অনুপাত চেয়েছে, তাহলে তো গুণ করবো, 5 3 5 15, তাই তো 15 ইস টু 4 6 24 ইস টু 4 5 20, 4 দিয়ে 3 দিয়ে কিছুতে কাটবে না, এটা আনসার। কারণ কি এটা তো লভ্যাংশ চেয়েছি, প্রথম থেকে করেই আসছি। তো মূলধন টাইম দিয়েছে, লভ্যাংশ চেয়েছে, 3 5 15, মানে এখানে 5 ইন্টু 3 6 ইন্টু 4 আর 4 ইন্টু 5। ভালো অঙ্ক আছে, করো অঙ্কটা। করো দেখি কেমন পারো। আচ্ছা আমি করে দিচ্ছি, সময় যেহেতু বেশি নেই, করতে হবে, কয়েকটা অঙ্ক আছে এখনো। এ এবং বি দুজন অংশীদার 4:3 অনুপাতে ব্যবসাতে মূলধন বিনিয়োগ করে। তাহলে এ আর বি, এ এবং বি 4:3 অনুপাতে ব্যবসাতে মূলধন বিনিয়োগ করে। তাহলে এখানে এটা কি ক্যাপিটাল। এ 6 মাস পর ব্যবসা ছেড়ে দেয়, এ 6 মাস পর ব্যবসায় ছেড়ে দিল, তাহলে এটা 6 মাস ধরে ছিল। ব্যবসাতে 2:3 অনুপাতে লাভ হলো, তাহলে এ কত মাস ছিল আমি জানি না, আমি এক্স মাস ধরে নিলাম। তাহলে এটাকে টাইম দিয়ে যখন গুণ করে দিলাম, তাহলে এটা আমাদের কি হয়ে গেল, আলটিমেট এটাই আমাদের প্রফিট রেশিও হয়ে গেল। কি দাঁড়াচ্ছে 4 6 যদি কাটো 3 দিয়ে, তাহলে আমার কত আসছে 8:x। আবার আমাকে বলেছে আলাদা করে প্রফিট রেশিও তোমাদের কি বলেছে না 2:3 হবে। তাহলে বলো কি দাঁড়াবে উত্তরটা। এটা তো অরিজিনাল পেয়ে গেছি, এক্স এর ভ্যালু বের করতে হবে, তাহলে 2 কে কত দিয়ে গুণ করলে 8 হবে, না এটাকে 4 দিয়ে গুণ করলে 8 হবে। তাহলে 3 কে কত দিয়ে গুণ করবো, না 4 দিয়ে যদি গুণ করি তাহলে 12 মাস, তাহলে পুরো সময়ের জন্য ছিল। তাহলে বি কত সময় নিয়ে যেতে ছিল, না 12 মাস। ঠিক আছে, আশা করি কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হচ্ছে। না হলে তোমরা এইভাবেও করতে পারো, যদি এখানে 4:6 ছিল তো, আর এখানে 3:x ছিল, তোমরা এইভাবে লিখে দাও 4:6 বাই 3:x ইকুয়াল টু প্রফিটের রেশিও কত 2 আর 3 ছিল 2/3। এখান থেকেও তুমি যদি x এর ভ্যালু বের করতে চাও, x ইকুয়াল টু কি হয়ে যাবে, নিচে চলে আসলো, উপরে চলে আসলো 4:6 * 3, নিচে দুইটা এদিকে চলে আসলো, তাহলে 3 * 2, 3 আর 2 6,
তাহলে আমার থাকছে 12 মাস। ঠিক আছে, আশা করি কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। দেখি অঙ্কটা কি বলেছে। বছরের শুরুতে এ 20,000 টাকা বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করে। কিছু মাস পর বি 30,000 টাকা নিয়ে ওই ব্যবসাতে যোগ দেয়। বছরের শেষে উভয়ের সমান পরিমাণ লাভ্যাংশ পেল। বি কখন ওই ব্যবসাতে যোগ দিয়েছে? খুবই ভালো প্রশ্ন। এবং ঠিক আছে, এখানে একটা কোশ্চেন থাকতে পারে। হ্যাঁ, এখানে তো 12 মাস বেরিয়ে গেল। পরীক্ষায় অনেক সময় ধরে নাও, কোনো সময় অ্যান্সার ধরে নাও 7 মাস বেরোলো বা 8 মাস বেরোলো, মানে অত মাস নিয়োজিত ছিল ব্যবসাতে। তো প্রশ্ন এরকম করতে পারে যে বি কত মাস পর তাদের যুক্ত হয়েছিল। ওরা কিন্তু 12 থেকে বিয়োগ করতে হবে, অপশনে কিন্তু দুটোই থাকবে। তো এগুলো একটু মাথায় রাখবেন। এখানে সেই জিনিসটাই করছে। বলেছে বছরের শুরুতে এ 20,000 টাকা বিনিয়োগ করে, কিছু মাস পর বি 30,000 টাকা নিয়ে ব্যবসাতে যোগ দেয়। বছরের শেষে এ ইস টু বি, তাহলে এখানে এর ভ্যালু কত? 20,000। বি এর ভ্যালু কত? 30,000, মানে ক্যাপিটাল। এ কত মাসের জন্য ছিল? 12 মাসের জন্য। বি কত মাসের জন্য ছিল? এক্স মাসের জন্য ছিল। তাহলে এবার আমার রেশিও, লাভ্যাংশ রেশিও কত দিয়েছে? 1:1, তাই তো? এটাও প্রফিট, এটাও প্রফিট। উপরেরটাও ক্যাপিটাল ইনটু টাইম মানে প্রফিট, ক্যাপিটাল ইনটু টাইম মানে প্রফিট। আর এখানেও তো প্রফিটের রেশিও আলাদা করে দিয়ে দিয়েছে। তাহলে এবার আমরা ভ্যালুয়েশন তুমি কাটতে পারো, এই 0 0 কেটে দাও, 3 দিয়ে কেটে দাও, কত আসছে? 4। তাহলে তুমি বলতে পারো যে আলাদা করে 4 2 8, 8 বাই এক্স ইকুয়াল টু 1/1, তার মানে এক্স এর ভ্যালু 8 বেরোলো। এক্স এর ভ্যালু 8 মানে কি? 8 মাস নিয়োজিত ছিল। হ্যাঁ, তাহলে বি কখন ওই ব্যবসাতে যোগ দেয়? না, 4 মাস পর। এটা মাথায় রাখবে, ঠিক আছে? কারণ কিন্তু এটা 8 মাসে এতদিন যুক্ত ছিল, এটা মাথায় রাখবে, যুক্ত ছিল। তাহলে 12 থেকে 8 বিয়োগ করলে 4 মাস আসছে। ঠিক আছে, করা যায় অঙ্কটা। এটা পারবে তোমরা, ঠিক আছে? যা কনসেপ্ট ছিল, এই একটা কনসেপ্ট ছিল, ভুল হয়ে যায়। অপশনে তোমার 8ও থাকবে, 4ও থাকবে। হ্যাঁ, এই জায়গাটায় গন্ডগোল করো না। আমাকে বলেছে বি কখন ওই ব্যবসাতে যোগ দেয়, না কতদিন পর আর কি। তার মানে সে 4 মাস পর ব্যবসাতে যোগ দিয়েছে, কারণ এ তো বছরের শুরুতেই শুরু করে দিয়েছিল। তো ব্যবসা শুরু করার 4 মাস পর বি জয়েন করেছে। 8 মাসের জন্য যুক্ত ছিল। দাঁড়াও, এটা তোমরা বছরের শেষে এত টাকা লাভ হলে বি এত টাকা পায়, এ কত মাস পর? চলো, এই অঙ্কটা ভালো অঙ্ক আছে, করো। 17 নম্বর অঙ্কটা করো। বলেছে বছরের শুরুতে এ ও বি যথাক্রমে 20,000 টাকা এবং 25,000 টাকা বিনিয়োগ করে একটি বইয়ের দোকান খোলে। ঠিক আছে, কিছু মাস পর এ আরো 10,000 টাকা বিনিয়োগ করে, আরো 10,000 টাকা বিনিয়োগ করেছে, খুব ভালো কথা। তাহলে আমি এ বি, এই অঙ্কটা, যাই হোক, কিছু মাস পর এ আরো 10,000 টাকা বিনিয়োগ করে। তো আমি জানি না কত মাস ধরে ছিল, ধরুন আমি এক্স মাস ধরার জন্য ছিল, তাই তো এক্স ধরে করো না, এই অঙ্কটা কি আছে। এবং তারপরে কি হলো, আরো 10,000 টাকা বিনিয়োগ করেছে, তার মানে 30,000 টাকা হয়ে গেছে। 30,000 টাকা হয়েছে কত মাস? 12 মাইনাস এক্স মাসের জন্য, তাহলে, তাই না? আর 12 মাসে তো বছরই বলবে, সবসময় বছরই থাকে। বছরের শেষে এত টাকা লাভ হলে বি এত টাকা পায়। এ কত মাস পরে এত টাকা বিনিয়োগ করে? বি তো পুরো মাস ধরেই ছিল, 12 মাস ধরেই ছিল, তাই তো? তাহলে এবার আমাকে বলেছে বছরের শেষে, আচ্ছা 3 শূন্য কেটে দাও সবগুলোতে, কারণ এখানে 3 শূন্য আছে, এখানেও 3 শূন্য কেটে দাও, এখানেও 3 শূন্য কেটে দাও, ক্যালকুলেশন সহজ হয়ে যাবে।
তাহলে এখানে কত আসছে 20x প্লাস 30 ইন্টু 12, 3 12 36, 360 মাইনাস 30x, এরকম আসলো। ঠিক আছে, আর এইখানে রেশিওতে কত আছে 25 ইন্টু 12, 25 ইন্টু 12 কত আছে 300, তাই তো? ভাগ করে দাও, এখানে কি আছে 360 মাইনাস 10x। তাহলে আমি এখানে একটা জিনিস একটু ক্যালকুলেট করো, বলেছে চলো বি কত টাকা পেয়েছে, লাভ্যাংশ যদি এত টাকা হয়, বি পেয়েছে 7500 টাকা। 7500 টাকা তো 300 ইউনিট মানে 7500 টাকা। তাহলে এ কত টাকা পাবে সেটাই জিজ্ঞেস করেছে তো, এই কত মাস পরে এত টাকা বিনিয়োগ করেছিল। চলো তাহলে লাভ্যাংশে এ কত পাবে, তাহলে 15250 মাইনাস 750, 7500, তাই তো? তাহলে একদম রেশিওতে ফেলে দাও। রেশিওতে কিভাবে ফেলবো না, 360 মাইনাস 10x বাই 300 ইকুয়াল টু, প্রথমে তাহলে এটা মাইনাস এটা মাইনাস করেই দাও, 15 250 আর 700 7500, 0 5 7 5 5 7 12 7 7 থেকে 8 8 7 7750, তাহলে 7750 বাই 7500। তাহলে এবার কাটো, তাহলে এই আচ্ছা করতেই হবে, যখন করো যত ছোট করা যাবে ছোট করে নাও, যে এখানে একটা শূন্য কাটছে, এখানে পাশাপাশি কাটবে, 5 দিয়ে যদি 5 6 30, 5 দিয়ে 5 5 25 5 15 75, 15 দিয়ে মানে এটা কেটে যাবে, 7 7 14 14 5 না যাবে না, 5 দিয়ে কাটলে 3 5 15, 5 দিয়ে কাটলে কত আসবে 5 একে 5, 5 5 25, 3 5 15, 153। আচ্ছা এটা 3 দিয়ে কেটে যাচ্ছে, 2 আসছে, তাহলে আমার কত আসবে 360 মাইনাস 10x ইকুয়াল টু 6, 5 0 দেখলে 1, 206, এই 206 বলতে 306। তাহলে 10x এর ভ্যালু কত হয়ে যাবে, এটা এদিকে গেল, তাহলে এটা এদিকে আসলো, তাহলে 360 মাইনাস 306 মানে আসছে 54, তাহলে x ইকুয়াল টু 5.4। কোথাও গন্ডগোল আছে, এরকম তো আসার কথা না। যাই হোক, প্রশ্ন অনুযায়ী কি বলেছে 5.4 কেমন করে হয়, ক্যালকুলেশনে তোমাদের কি তাই বেরোচ্ছে? যদি বেরোয়ও 5.4 মান্থ হিসাব অনুযায়ী, এ তাহলে প্রথমে 5, যদি আমরা এটাই বেরোই, জানি না যেটাই বেরো, ক্যালকুলেশন দেখতে হবে তোমাদের, তাহলে আমাকে দেখতে হবে তাহলে এ 5.4 মান্থের জন্য ছিল। এখানে গন্ডগোলের কিছু নেই, বছরের শেষে এত টাকা লাভ যদি হয়, দুজনই তো আছে না, বি যদি এত টাকা পায় তাহলে বাকি টাকাই পাবে, তাহলে আমি বাকি বিয়োগ করেছিলাম 7 7 14 15, ঠিকই তো আছে এখানে 7750 আর 777, তাই তো ভালো। ঠিক আছে, এগুলো দেখে নিও, এটা হতেই পারে, এরকম না হওয়ার কিছু নেই, পয়েন্টে আসতেই পারে মান্থটা, ঠিক আছে। 18 নাম্বার কি বলেছে, এ 4500 টাকা নিয়ে একটি দোকান খোলে, 7 মাস পর বি কিছু টাকা নিয়ে ব্যবসাতে যোগ দেয়, 1 বছর পর এত অনুপাতে লাভ্যাংশ হলে বি কত টাকা পাবে, এটা তোমরা পারবে। 19 নম্বর, একটি ব্যবসাতে এ বি এর মধ্যে এ ব্যবসাতে মোট মূলধনের এত অংশ, মোট মূলধন বুঝিয়ে দিয়েছি 18 মাসের জন্য। আচ্ছা এখানে দেখো প্রথম পেলাম আমরা 12 মাসের বেশি, কোনো ঘাবড়ানোর দরকার নেই, হ্যাঁ আমরা রেশিও করে নেব। বিনিয়োগ করে বি মোট লাভে এত অংশ লাভ করে, বি মূলধনের কত মাসের জন্য নিয়োজিত, ব্যাস এটা করো না হলে। 19 নম্বর দেখো কি বলেছে, একটি ব্যবসাতে এ আর বি এর মধ্যে এ ব্যবসাতে মোট মূলধনের 1/3 অংশ, 1/3 অংশ যদি মোট মূলধনের হয় তার 3 ভাগ হচ্ছে অরিজিনাল আর এটা হচ্ছে রেজাল্ট, তাহলে আমি বলতেই পারি মোট মূলধন কত। আচ্ছা মোট মূলধনের এখানে আবার 4 দিয়েছে, এখানে 3 দিয়েছে, না এটা বলেনি বি এর মূলধন কত মাসের জন্য নিয়োজিত ছিল,
তাহলে এখানে ওরকম বলে দুটো সংখ্যা আছে তো, তাহলে মূলধনের রেশিও মোট মূলধন 3 আর এ করেছে 1 ইউনিট, তাহলে 1:2, এটা ক্যাপিটাল রেশিও বোঝাই যাচ্ছে। আর টাইমের রেশিও কত বলেছে? এ বলেছে 18 মাস, আর বি তো আমি জানি না। মোট লাভের এত অংশ লাভ করেছে বি, তাহলে এখানে রেশিওটা পাচ্ছি, এটা আমি এক্স ধরে নিলাম, ঠিক আছে। তো প্রফিট কত হয়ে যাচ্ছে এটা, তাহলে এখানে 18:2x, 2 দিয়ে কাটলাম, তাহলে আমার 9:x বেরোলো। এটা কি প্রফিট? আবার প্রফিটের আলাদা করে বলেছে প্রফিট মোট লাভের 1/4 অংশ। দেখো এটা সবসময় মনে রাখবে, 1/4, তাহলে এটা যদি মোট হয় তাহলে এটা কার ভাগ? বি এর ভাগ। তো বি এর ভাগ যদি, এটা প্রফিট আলাদা করে তোমার বলেছে, বি এর ভাগ যদি 1 হয়, মোট যদি 4 হয়, তাহলে এ কত হবে? 3 হবে না? খুব সহজেই হয়ে যাচ্ছে। রেশিও, এটা তো ফাইনাল রেশিও না, এই রেশিও তো কনফার্ম হয়ে গেল। তো 3 কে কত দিয়ে গুণ করছি? 3 দিয়ে। তাহলে 1 কে কত দিয়ে গুণ করব? 3 দিয়ে। তাহলে বলেছে বি ওই মূল কত মাসের জন্য নিয়োজিত ছিল? 3 মাস। आंसर। যদি বলতো কত মাস পরে যুক্ত হয়েছিল, তাহলে 12 থেকে 3 বাদ দিয়ে দিত। 12 থেকে 3 না, 18 থেকে 3 বাদ দিয়ে দিত। যদি যাই হোক, এখানে উত্তর চাইনি, এখানে এখানে 18 মাস চেয়েছে, তো আমি 18 মাস ধরে করব, 12 মাসের কোনো গল্পই নেই। কত মাসের জন্য ছিল? 3 মাসের জন্য। এটা তোমরা করেছো। আর চলো এই অঙ্কটা করো তো, 21 নম্বর অঙ্কটা করে আচ্ছা ছেড়ে দেবো। আর ওটা পারবে, বাকিটা পারবে, করে অঙ্কটা। কিছুই না, ওই বেতনের জায়গায় এখানে এত পার্সেন্ট অনাথ আশ্রমে দান করেছে, তাহলে দানটা আগে করবে, তারপরে লাভ্যাংশের অনুপাতে ভাগ হবে, ব্যাস, আর কিচ্ছু না। এ এবং বি একটি ব্যবসাতে 3:2 অনুপাতে মূলধনে বিনিয়োগ করে। মোট লাভে 10% অনাথ আশ্রমে দান করার পর বাকি লাভের মধ্যে এত টাকা এ লাভ্যাংশ হিসাবে পায়। বাহ, ভালো অঙ্ক আছে। তাহলে এবার একটু বোঝো, আমাদের রেশিও ছিল A:B, যেখানে 3:2 অনুপাতে তাদের কি ছিল? মূলধন, মানে ক্যাপিটাল ছিল। এবার বলেছে মোট লাভের 10%, আচ্ছা মোট লাভ যদি 100% হয়, ধরলাম 100% প্রফিট, ঠিক আছে। তো এটা যদি 100% হয়, 10% গেছে কি, ধরো 10%, এখানে 10% গেছে অনাথ আশ্রমে, অনাথ আশ্রমে গেল। তাহলে বাকি থাকলো কত? বাকি 90%। এই যে 90% টাকাটা আছে, এটা কি প্রফিটের 90%? প্রফিটেরই 90% টাকা। এই টাকাটা তাহলে এদের মধ্যে এই অনুপাতে ভাগ হবে, 3:2 অনুপাতে, রেশিও পার্সেন্টেজেও না ভাগ হবে। তাহলে এখানে কত? 5 ইউনিট। 5 ইউনিট মানে যদি 90 হয়, তাহলে এক একটা কত পার্সেন্ট করে? 5, 5 একে 5, 5 4, 5 8 40, 18, 5 8 90। তাহলে 18% করে যদি করি, তাহলে 18 3 18 54, তাহলে এটা 54%, আর 18 দিয়ে 36, এটা 36%। আমাকে বলেছে মোট টাকার 10% অনাথ আশ্রমে দান করার পর বাকি লাভের, বাকি লাভ মানে 90% এর মধ্যে এত টাকা এ লাভ্যাংশ হিসেবে পায়। তাহলে আমাকে খুব সহজেই তো ক্লিয়ার হয়ে গেল যে এই 54% মানেই কত টাকা? 5400 টাকা। কত দিয়ে গুণ হচ্ছে? 100 দিয়ে গুণ হচ্ছে। তাহলে বলেছে মোট লাভ নির্ণয় করো, তাহলে মোট লাভ কত? 100% ধরেছি, তাহলে প্রত্যেকটা 100 দিয়ে যদি গুণ করো, তাহলে এটাকে মোট লাভ মানে কত? এটাকে 100 দিয়ে গুণ করে দাও, 100 ইন্টু 100 মানে 10,000 টাকা। বলো, ক্লিয়ার হয়েছে? পার্সেন্টেজের কনসেপ্ট নিয়ে আসতে বাধ্য হলাম, পার্সেন্টেজ ছাড়া এটা করাটা একটু মুশকিল হয়ে যাবে, ঠিক আছে। তো কিছুই নেই, পার্সেন্টেজের 100% কেন ধরলাম না? 10% আছে বলে, তাহলে ক্যালকুলেশন সহজ হয়। 100% 10% আসে,
বাকি থাকলো 90%, এরা অনুপাতে ভাগ হবে, সে অনুপাতে ভাগ করলে 54% ইকুয়াল টু 5400 টাকা। তাহলে 100% প্রফিট। তুমি আলাদা আলাদা করে বের করতে পারো, 54%, 36% বের করলে, তারপরে আবার 10% যোগ করলে, নিয়ে কি দরকার, আমার তো টোটাল প্রফিট 100% ধরেইছি, ওকে 100 দিয়ে গুণ করে ডাইরেক্ট অ্যান্সার চলে আসবে। ক্লিয়ার হয়েছে? এই অঙ্কটা তাহলে কি বাকি থাকলো, তাহলে এই অঙ্কটা কি ছিল, এই অঙ্কটা তোমরা পারবে। হ্যাঁ, এই অঙ্কটা দেখো 4 মাস 6 মাস তোমরা এর থেকে কঠিন প্রশ্ন আমরা করে ফেলেছি। তোমাদের পরে কিছু অঙ্ক করাবো পরের দিন, যদি মনে হয়, হ্যাঁ পরের দিনে শেষ করে দেবো, ঠিক আছে। একটা দুটো একটু টাফ কোশ্চেন নিয়ে চলে আসবো। টাফ কোশ্চেন গুলো হয়তো ইংলিশে নিয়ে আসলেও আসতে পারি, ঠিক আছে। হয়তো 10টা কোশ্চেন বাঙালিতে থাকলো, আর বেঙ্গলিতে এরকম কিছু ইংলিশে হয়তো 4টা বা 5টা কোশ্চেন নিয়ে নিলাম, একটু বেসটাকে স্ট্রং হবে, ব্যাস এটাই আর কিছু। ঠিক আছে, আজকে এখানেই থাক, ঠিক আছে। আমি পরীক্ষা নেব ভেবেছিলাম, কিন্তু পরীক্ষাটা নিতে পারিনি, কোশ্চেন গুলো করাটা একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, তো একটু অসুবিধা হয়ে গেছে। তো তোমরা একটু চেষ্টা করো, যেগুলো করাচ্ছি সেগুলো প্র্যাকটিস করার, যে কোনো বই থেকে তোমরা প্র্যাকটিস গুলো করো, তাহলেই হবে, ঠিক আছে। বাকি যদি না জানতে পারো গ্রুপে দেবে যে হচ্ছে না বা এরকম কিছু, ঠিক আছে। চল রাখছি।